আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক লেকচার 1, যেটা আমাদের বিএলসিতে মডিউল 2 মাইক্রোপ্রসেসর এইজ এবং মাইক্রোপ্রসেসরের আরও কিছু খুঁটিনাটি ব্যাপার নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো শুরুতে যেটা আছে মাইক্রোপ্রসেসর এইজ, যে মাইক্রোপ্রসেসরের শুরুটা কেমন। তো আমরা মাইক্রোপ্রসেসরগুলোর সাথে পরিচিত হবে শুরুর দিকের মাইক্রোপ্রসেসরগুলো। যেমন ফার্স্ট আমাদের যে মাইক্রোপ্রসেসরগুলো বাজারে এসেছিল সেটা ছিল 4004 মডেলের। তো 4004 মডেলের এই মাইক্রোপ্রসেসরটা একটা 4 বিট মাইক্রোপ্রসেসর ছিল। 4 বিট মাইক্রোপ্রসেসর মানেটা কি? অলরেডি কিন্তু আমরা কথা এটা নিয়ে আলোচনা করেছি যে একটা মাইক্রোপ্রসেসর কত বিটের, এটা ডিপেন্ড করে সে কয় বিট ডাটা নিয়ে কাজ করতে পারে। তার মানে এটা 4টা বিট ডাটা নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারে। এবং সেই মাইক্রোপ্রসেসরটাতে 4996 4096টা 4 বিটের ওয়াইড মেমোরি ছিল। মানে 4 বিটের 4096টা আপনার মেমোরি সেখানে প্রতিস্থাপন করা যেত। এবং এই মাইক্রোপ্রসেসরটা অনলি 45 মানে 45টা ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করতে পারতো। সেই ইনস্ট্রাকশন হলো 45টার মধ্যে অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইনস্ট্রাকশন। এটা পিমস টেকনোলজিতে তৈরি এবং তার এক্সিকিউশন রেটটা ছিল 50 kIPS। তো আমরা এইটার সাথে অতটা পরিচিত না। যেমন আমরা বলি যে তোমার মাইক্রোপ্রসেসর কত, তো আমরা বলি 3 GHz। তো 3 GHz মানে হলো মাইক্রোপ্রসেসরের সাইকেল। হ্যাঁ, আর এখানে এটা বলা হয়েছে 50 কিলো ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মানে সে পার সেকেন্ডে 50,000 ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে। এটা যদি আমি সাইকেলে কনভার্ট করি তাহলে একদম সেমই থাকবে। তাহলে সেক্ষেত্রে 50 kIPS এর বদলে আমি বলবো 50 কিলো হার্জ। তার মানে প্রথম যে মাইক্রোপ্রসেসরটা বাজারে আসলো সেই মাইক্রোপ্রসেসরটা 50 কিলোহার্জের একটা মাইক্রোপ্রসেসর ছিল। ক্যান ইউ ইমাজিন যে আজকে আমাদের এই মাইক্রোপ্রসেসরগুলো আসলে আমরা গিগাহার্জে মাইক্রোপ্রসেসর ইউজ করি, হোয়ারএজ এটা কিলোহার্জে ছিল 50 কিলোহার্জ। এটার একটা আপডেট ভার্সন 4040, এটাও একটা 40 মাইক্রোপ্রসেসর 4 বিট। এটা এখন পর্যন্ত আছে আমাদের এই যে মাইক্রোওয়েভ ওভেন, রেফ্রিজারেটর, তারপরে ক্যালকুলেটর, এসি, ছোট ছোট যেসব আমাদের কম্পিউটেশনাল ডিভাইসগুলো সেগুলোতে আমাদের এখন পর্যন্ত আমরা এই ছোট মাইক্রোপ্রসেসরগুলো ইউজ করি। এরপরে বাজারে আসলো 8 বিটের মাইক্রোপ্রসেসর। আসলে মাইক্রোপ্রসেসরের সিরিজগুলো শুরু হয়, যেটা সিরিজের যে নাম্বারটা এটা মানে তত বিটের মাইক্রোপ্রসেসর। এটার এক্সেপশনটা 8 বিটের পর থেকেই হয়েছে, যেটা আমরা ডিসকাস করব আস্তে আস্তে। তো 8 বিট মাইক্রোপ্রসেসর প্রথম যে বাজারে আসলো সেটা 8008। এটা একটা 8 বিটের মাইক্রোপ্রসেসর এবং সে 16 কিলোবাইট মেমোরি তার ছিল। তার মানে কি, তার মেমোরি সাইজ ছিল 16 কিলোবাইট আর তার ডাটা সাইজ হলো 8 বিটের। আর তার 45টার বদলে সে এখন 48টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে এবং তার এটা বেড়ে গেল আরো 10 গুণ। মানে 50 kIPS ছিল, এখন এটা 500 kIPS হয়ে গেল। হ্যাঁ, তো তাতে আমাদের এটা আগের চেয়ে যে তাহলে আমাদের 500 কিলোহার্জ আমাদের এখন প্রসেসর 10 গুণ আমাদের এটা বেড়ে গেল। এবং 8080তে আমাদের মেমোরি সাইজও 4 গুণ বেড়ে গেল, 64 কিলোবাইট। তো প্রথম যেটা 8085 ওয়াজ দ্য মাইলস্টোন। 1996 ইন্টেল এটা প্রথম বাজারে আনে। এগুলো আসলে সবই ইন্টেলের মাইক্রোপ্রসেসর, কারণ মাইক্রোপ্রসেসর বলতে আসলে ইন্টেল ছাড়া আর কোনো মাইক্রোপ্রসেসর ছিল না। আপনাদের যদি এখন আমি জিজ্ঞেস করি যে পৃথিবীতে কয়টা মাইক্রোপ্রসেসর কোম্পানি আছে, আপনারা বলবেন যে দুটো আছে। তো দুটোর মধ্যে একটা এমডি আর একটা ইন্টেল। বাট শুরুর দিকে ইন্টেল ওয়াজ নোন অ্যাজ গড অফ মাইক্রোপ্রসেসর। ইন্টেল ছাড়া কোনো মাইক্রোপ্রসেসর বিল্ডার ছিল না। অন্যান্য মোটরোলা, আইবিএম এরা চিপ তৈরি করতো, কিন্তু ইন্টেল ওয়াজ দ্য অনলি মাইক্রোপ্রসেসর বিল্ডার। যার কারণে তাদেরকে এটাকে বলা হয় সুপারম্যান অফ মাইক্রো প্রসেসর। তো এরপরে এএমডি বাজারে আসলো। এএমডি বাজারে যখন এসেছে এটা আসলে তখনকার পেন্টিয়াম 2 এই সময়টা, যেই ইকুইভ্যালেন্ট যেই মাইক্রোপ্রসেসরটা বাজারে ছিল ইন্টেলের, সেই সময়টাতে আসলে K6 নামে একটা সিরিজ নিয়ে আসলো। পরে তারা K7 একটা সিরিজ নিয়ে আসলো। এটা অ্যাথলন, খুবই জনপ্রিয় একটা মাইক্রোপ্রসেসর ছিল। ইভেন আমার ফার্স্ট কম্পিউটারটা ছিল K7 অ্যাথলন, দুর্দান্ত কম্পিউটার ছিল। তো কে এই কথাটাও খুব মজার, মাইক্রোপ্রসেসরের এই ইতিহাসটা খুব মজার, যে ইন্টেলকে বলা হতো গড। যেমন সুপারম্যানকে বলা হতো যে আপনার সুপার হিরোদের মধ্যে গড, যে নোবডি ক্যান ডেস্ট্রয় সুপারম্যান। হ্যাঁ, কিন্তু সুপারম্যান সিরিজে যারা সুপারম্যান কমিক পড়েন, ক্রিপ্টোনাইট নামে একজন ভিলেন আছে।
সে সবসময় চেষ্টা করে যে সুপারম্যানের ক্ষতি করতে, কিন্তু সে জানে যে সে হি ক্যান নট বিট সুপারম্যান ফুললি, বাট সে কিছুটা ক্ষতি করতে পারবে। তো এই ক্রিপ্টোনাইট সিরিজের এই যে সুপারম্যান কমিকের ক্রিপ্টোনাইট, এই কে থেকেই আসলে এই এএমডি বাজারে যে কে সিরিজ কম্পিউটারগুলো ছাড়লো বা মাইক্রোপ্রসেসর ছাড়লো, এটা আসলে ওই কে মানে ক্রিপ্টোনাইট। তো তারা জানে যে ইন্টেল ইজ গড, ইন্টেলকে বিট করতে পারবো না, বাট আমি তার যতটুক পারি কাস্টমার আমি নিব। তো বর্তমানে কিন্তু বাজারে এখন এএমডির ভালো চাহিদা। আমাদের যেমন চায়না বা ইউরোপ এইসব জায়গাতে কিন্তু এএমডি প্রসেসর এখন দেদারসে বিক্রি হচ্ছে। বাট এরকম মজার একটা ইতিহাস যে এরকম যেমন কোকাকোলা পেপসিরও ইতিহাসগুলো এরকম বিজনেস রাইভাল, যে এরকম টাইপের, যে কোকাকোলা যখন আসলো একমাত্র বেভারেজ ছিল, পেপসি চিন্তা করলো যে আমি তো কোককে বিট করতে পারবো না, তো আমি কোকের বদলে মানুষ পেপসি খাবে এই ক্যাম্পেইন নিয়ে যদি বাজারে আসি আমি টিকতে পারবো না। তারা মার্কেটে আসলো যে আমরা পানির বদলে এমন একটা বেভারেজ আনতেছি মানুষ পানির বদলে খাবে। তো এইরকম টাইপের অনেক মজার মজার বিজনেস এই রাইভালের গল্প আছে। তো সেরকম এখানে তো শুরুর দিকে ইন্টেল ওয়াজ দ্য অনলি মাইক্রোপ্রসেসর। তো এইটা আসলে একটা আমাদের যে কম্পিউটার আমরা পার্সোনাল কম্পিউটার ইউজ করি সেটার একটা শুরুর দিকের একটা কমার্শিয়ালাইজেশনের একটা মাইলস্টোন 1977-এ এটা আসলো। তো তার এক্সিকিউশন রেট ছিল 669 কিলোহার্জ আপনার আমাদের মাইক্রোপ্রসেসরটা ছিল, এবং এটা একটা 8 বিট মানে 8 বিট মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করতো। এবং তার একটা অ্যাডভান্টেজ ছিল যে আপনারা ডাটা কম্পিউটার লজিক ডিজাইনে হয়তো বা পড়েছেন যে ক্লক সাইকেল থাকে, ছোট ছোট ক্লকে কাজ করে কম্পিউটার, তো বা বিভিন্ন বিট ট্রান্সফার হয়। তো ওই ক্লক সাইকেলটা আসলে এই 8085 মাইক্রোপ্রসেসরে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়। এরপরে যে মাইক্রোপ্রসেসরটা আসলো, যেই মাইক্রোপ্রসেসরটা আসলে আমাদের ফাদার অফ অল মাইক্রোপ্রসেসর, স্টিল নাও আমরা এই মাইক্রোপ্রসেসরটা এখনো ইউজ করি। এইটার ডিজাইন এটা হলো 8086। ইভেন আপনাদের যে পড়াবো আমি এই সেমিস্টারে, এটা কিন্তু এই মাইক্রোপ্রসেসরটাই মেনলি 90% পড়াবো। আর ল্যাবে যেটা আমরা যদি করি সেটা ফুল এই মাইক্রোপ্রসেসরটার উপরে এক্সপেরিমেন্ট করব। এটা কেন হবে আমরা আস্তে আস্তে এটা শিখবো। দিস ইজ দ্য মানে পারফেক্ট মাইক্রোপ্রসেসর, স্টিল নাও উই আর ইউজিং দ্য সেম আমাদের আর্কিটেকচার, শুধু নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে। তো এই মাইক্রোপ্রসেসরটাও 80-এর দশকের তৈরি মাইক্রোপ্রসেসর 8086। ইটস এ 16 বিট মাইক্রোপ্রসেসর, তার মানে 16 বিট কম্পিউটার, এবং সে 2.5 মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ডে কাজ করতে পারে। তার মানে মেগাহার্জের কনসেপ্টটা আসলে ফার্স্ট 8086 মাইক্রোপ্রসেসর আনছে। তার মানে এটা 2.5 মেগাহার্জের মাইক্রোপ্রসেসর, এবং সে 1 মেগাবাইট মেমোরি আপনার সে অ্যাড্রেস করতে পারে। তো এই যে 1 মেগাবাইট মেমোরি অ্যাড্রেস করতে পারে, সেখান থেকে কিন্তু বা এখানে যেমন আমরা 16 কিলোবাইট 64 কিলোবাইট মেমোরি আমরা অ্যাড্রেস করতে পারি, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি তার অ্যাড্রেস লাইন কত। হ্যাঁ, তার অ্যাড্রেস লাইন কত আমরা বলতে পারি। তো 1 মেগাবাইটকে যদি আমরা 2 এর এক্সপোনেনশিয়াল করি, যেমন 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, এরকম করে যদি করি, এরকম 4 তারপর 8 16 এরকম করে যদি করি, তাহলে 2 টু দি পাওয়ার 20 মানে হলো 1 মেগাবাইট, মানে 1024 ইন্টু আপনার মানে আপনার এটা সবসময় মনে রাখবেন 2 টু দি পাওয়ার 10 মানে 1 কিলোবাইট, 2 টু দি পাওয়ার 20 মানে 1 মেগাবাইট, 2 টু দি পাওয়ার 30 মানে 1 গিগাবাইট, 2 টু দি পাওয়ার 40 মানে 1 টেরাবাইট। তাহলে আমি যদি এখন বলি যে তোমার 2 মেগাবাইট হলো গিয়া মেমোরি, তাহলে তোমার কয়টা লাইন লাগবে? সাথে সাথে মাথায় আসবে আচ্ছা 1 মেগাবাইট মানে হলো 2 টু দি পাওয়ার 20, তার মানে এই 20 1 মেগাবাইট, তাহলে আরেকটা যদি লাইন লাগাই তার দ্বিগুণ হবে, তার মানে 21 বিটের আমাদের অ্যাড্রেস লাইন। তো সেরকম এখানে যদি আমি এখন এখানে আছে আপনাদের 64 16, তা আমি কোশ্চেন করতে পারি যেমন 2 টু দি পাওয়ার 10 মানে হলো আমাদের 1 কিলো, তাহলে 2 টু দি পাওয়ার 11 মানে হলো 2 কিলো, 2 টু দি পাওয়ার 12 মানে হলো 4 কিলো, 2 টু দি পাওয়ার 13 মানে হলো 8 কিলো, আর 2 টু দি পাওয়ার 14 মানে হলো 16 কিলো। তার মানে এটা কত 14 বিটের একটা অ্যাড্রেস লাইন। তো এরকম 64টা, তাহলে 16, তারপরে 16 ডাবল 32, তার 32 ডাবল 64, তার মানে এইটা হলো 16 লাইনের। এগুলো খুব ক্লিয়ারলি জানতে হবে। হ্যাঁ, এগুলোতে কোনো কনসেপশন যেন কোনো ধরনের মিসম্যাচ না থাকে। তাহলে 16 মানে 64, 17 মানে হলো 128, 18 মানে হলো 256, 19 মানে 512, আর 20 মানে 1024। 1024 কিলো মানে 1 মেগাবাইট। তো আপনাদের এখন খুব ইজিলি আমি যদি বলি যে আপনাদের এখনকার কম্পিউটার গুলো 32 বিটের, এখন 64তে চলে গেছে, আগের গুলো 32 বিট। তো 2 টু দি পাওয়ার 30 মানে কত? গিগা।
তাহলে গিগা যদি হয় তাহলে 31 মানে 1 গিগা, 31 মানে 2 গিগা, 32 মানে 4 গিগা। তো এই কারণেই আসলে আপনার ওই গিগাবাইট আমাদের মেমোরিগুলো আমরা ইউজ করছি আসলে অনেক দিন। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। তো এইগুলোর সাথে খুব ইজিলি সম্পর্কিত, এগুলো কঠিন কিছু না, কিন্তু রিলেট করতে হবে, মাথার মধ্যে ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট। তো আমি কত বিটের মাইক্রোপ্রসেসর বলে মানে আমি বুঝবো যে এত বিটের আমার ডাটা নিয়ে সে কাজ করে, আর মেমোরি মানে হলো সেটা আমার মেইন মেমোরি। এবং যদি মেমোরি সাইজ দেওয়া থাকে সেখান থেকে 2 এর এক্সপোনেনশিয়াল করে আমি বুঝে ফেলবো যে এত বিটের আমার অ্যাড্রেস বাস হবে, কারণ আমার 16 বিটের তাহলে ডাটা বাস। তার মানে এখন আমি যদি কোশ্চেন করি যে 8086 এর তাহলে অ্যাড্রেস বাস কত বিটের, তাহলে 2 টু দি পাওয়ার 20 মানে 1 মেগা, তার মানে 20 বিটের সে অ্যাড্রেস বাস ইউজ করে। যেমন আমাদের কম্পিউটারগুলো 32 বিটের অ্যাড্রেস লাইন, 32 বিটের ডাটা লাইন ইউজ করতো। এখন আপনারা 64 বিটের ইউজ করেন, তো 64 বিট লাইন অ্যাড্রেস ইউজ করে, 64 বিট আমার ডাটা ইউজ করে। এবং নতুন একটা জিনিস এখানে অ্যাড করা হয়েছে, সেটা হলো কি ইনস্ট্রাকশন কিউ। এটা কিউ করে, যেটা প্রিফেচ করে। ফেচ কথাটার মানে আমি অলরেডি আগের ক্লাসে বলছি, মনে আছে কিনা, যে ফেচ মানে রিড, এটা ইনস্ট্রাকশন রিডকে বলে ফেচ। তো প্রিফেচ মানে আগে থেকে করে নিয়ে আসে, এক্সিকিউশন করার আগে নিয়ে আসে। তার মানে কিউ, কিউ কথাটার মানে আপনারা জানেন কিনা, কিউ মানে একটা লাইন, সারি। তো আমরা লাইনে দাঁড়াই না, এটাকে বলে কিউ। দুই ধরনের কিউ হয়, একটাকে বলে স্ট্যাক, একটাকে বলে কিউ। তো এই দুটো, একটাকে বলে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটাকে বলে ফার্স্ট ইন লাস্ট আউট। যেমন আপনারা একটা টিকিট কাটতে গেছেন, ধরেন মুভি দেখবেন বা বাড়িতে যাবেন, ট্রেনের টিকিট করতে গেছেন, তো যে লাইনে আগে দাঁড়ায় সে আগেই তাকে টিকিট দেওয়া হয়, তো এটাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। ওকে, তো কিউ সিস্টেমটা এরকম। তো এরকম লাইনে, তো এইখানে কি করা হয়েছে যে আমাদের যখন এক্সিকিউশন করবে আমি লাইনে দাঁড় করায় রাখবো। যেমন এই যে আপনার কাউন্টারের সামনে দাঁড়ায় থাকেন, তো মাইক্রোপ্রসেসরও তাই। প্রোগ্রাম কাউন্টারে যে বলছিলাম যে নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস নিয়ে আসে, একটার পর একটা কিউতে থাকে, কিউ থেকে সেই করে। নাহলে যদি শুরু থেকে আবার ক্যালকুলেশন করে নিয়ে এসে করে তাহলে টাইম বেশি লাগবে। হ্যাঁ, এই কারণে ইনস্ট্রাকশন গুলো, এটা আমরা যেমন কোনো মুভি টুভি দেখলে আগে ইউটিউবে আমরা করতাম, বাফারিং করতাম। এখন তো ইউটিউবের এটাও স্ট্রিমিং অনেক ভালো, আগে যখন স্লো ছিল তখন বাফারিং করতে একটু সময় নিয়ে স্ট্রিমিং করে তারপরে দেখাইতো। তার মানে কি একটা নির্দিষ্ট সময় সে কি করে। আপনারা ডাটা কমিউনিকেশনে হয়তো বা পড়েছেন আগের সেমিস্টারে, যে আমাদের একটা নির্দিষ্ট উইন্ডো পর্যন্ত ডাটা আমি ওয়েট করে ডিলে ইকুয়ালাইজেশন বলে, বা এটা বিভিন্ন জন্য বিভিন্ন নামে বলে। তো তারপরে ওই সময়টুকু পর্যন্ত আমি ওয়েট করি, ওয়েট করার পরে তারপরে আমি ডাটা পাঠাই, ওর মধ্যে যেগুলো আসে সেগুলো পাঠাই, যদি মিস থাকে আমি ছেড়ে দিই। তো এইরকম কিউ থাকে যাতে আমাদের সিস্টেমটা ফাস্টার হয়। তো বুঝতে যদি সমস্যা অসুবিধা নেই, আমাদের তো লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে আমরা ডিসকাস করব। এটা আসলে আমাদের রেফারেন্স মাইক্রোপ্রসেসর 8086, এবং তার আইডেন্টিটিক্যাল হলো 8088, অলমোস্ট সেম। এরপরে আসলে 80286 মাইক্রোপ্রসেসর, যেটা আসলে 4 আপনার মেগাহার্জের মাইক্রোপ্রসেসর, যেটা 16 মেগাবাইট আপনার মেমোরি ইউজ করছে, এবং এটাও 8086 এর মতো। তো এই মোটামুটি আমাদের অনেক দিন ধরে এই মাইক্রোপ্রসেসর গুলো ছিল। এরপরে বাজারে যেই কম্পিউটারটা সবচেয়ে বেশি দিন টিকছে সেটা হলো 32 বিটের মাইক্রোপ্রসেসর। 32 বিটের মাইক্রোপ্রসেসর মানে এক্স্যাক্টলি আসলে বাজারে কবে আসছে এটা আমি জানি না, বাট 85-86 সালের দিকে এটার ম্যানুফ্যাকচার শুরু হয়। স্টিল নাও আপনাদের অনেকের বাসায় দেখবেন 32 বিটের মাইক্রোপ্রসেসর এখনো আছে, এত বছর ধরে চলছে। কেন চলছে এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব। তো 80386 এটা ফার্স্ট আমার 32 বিটের মাইক্রোপ্রসেসর, যেটা 32 বিট ডাটা 32 বিট অ্যাড্রেস নিয়ে কাজ করে। এখন যদি আমি বলি তাহলে মেমোরি সাইজ কত, খুব সহজ, 2 টু দি পাওয়ার 32। তা 2 টু দি পাওয়ার 32 মানে কি, 2 টু দি পাওয়ার 30 মানে আমি বলছি যে অবশ্যই মনে রাখবেন 1 গিগা, তাই 31 মানে 2 গিগা, 32 মানে 4 গিগা, তার মানে সে 4 গিগাবাইট মেমোরি নিয়ে কাজ করছে। তো আমরা যারা ছোট, যেমন আমি 2000 সালে কম্পিউটার কিনেছি, 2000 সালে যে কম্পিউটারটা আমি কিনেছিলাম সেই কম্পিউটারটাতে 20 গিগাবাইট আমার ছিল, আপনার হার্ড ডিস্ক ছিল, আর র্যামের সাইজ ছিল 128 মেগাবাইট। হ্যাঁ, 128 মেগাবাইট র্যাম নিয়ে আমি কাজ করতাম। আমার কম্পিউটারটা ছিল সম্ভবত 769 মেগাহার্জের একটা কম্পিউটার, অ্যাথলন K7। তো তারপরে আমি বাজারে কয়দিন পরে আসলো আরেকটা, স্লটে কিনলাম আরেকটা 128, তো 256 মেগাবাইট আমাদের র্যাম নিয়ে আমরা কাজ করতাম। তো তারপরে আমার এক ফ্রেন্ড 512 নিল, সবাই অবাক, বাবা 256 512 র্যাম নিয়ে কাজ করে, কারণ তখন এইটুকুই যথেষ্ট ছিল। কারণ আমাদের যেই অপারেটিং সিস্টেম ইউজ করতাম, মাইক্রোপ্রসেসর আসলে র্যাম কত হবে না হবে এটার সাথে অনেক কিছু ডিপেন্ড করে, আমার মেমোরি সাইজ সাথে ডিপেন্ড করে, হার্ড ডিস্কের সাথে ডিপেন্ড করে, আমার
অপারেটিং সিস্টেম কি পরিমাণ মেমোরি নিয়ে কাজ করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমরা যেটা উইন্ডোজ 97 ইউজ করছি, 97 কিন্তু উইন্ডোজ 97, উইন্ডোজ 98 এরা কিন্তু আপনার 256 উপরে মেগাবাইট ডাটা নিয়ে কাজ করতে পারতো না, এই কারণে আমাদের আসলে র্যামের দরকার হয়নি। এরপরে উইন্ডোজ মিলিনিয়াম নামে একটা অপারেটিং সিস্টেম আসলো, সেইটা আসলে নিয়ে কাজ করতে পারতো, 512 মেগাবাইট নিয়ে কাজ করতে পারতো। ঠিক আছে, তো এরপরে পৃথিবীকে চেঞ্জ করে দিল, যেটা হলো গিয়ে আপনার ভিস্তা নামে একটা অপারেটিং সিস্টেম আসলো, যেটা খুব কম চললো। কিন্তু তার পরে যেটা আসলো এক্সপি, উইন্ডোজ এক্সপি কিন্তু তখন অপশনে আসলো যে এক্সপি টেরাবাইট গিগাবাইট মেমোরি নিয়ে কাজ করতে পারতো। তখন পৃথিবী আসলে গিগাবাইট মেমোরি দেখছে, এবং সে ম্যাক্সিমাম 1 গিগাবাইট মেমোরি নিয়ে কাজ করতে পারতো। কিছু আলটিমেট ভার্সন ছিল, সেগুলো হয়তো 2 গিগাবাইট পারতো। এরপরে একটা অপারেটিং সিস্টেম আসলো যেটা আমরা অনেকে ইউজ করি, স্টিল নাও আমি ইউজ করতেছি, উইন্ডোজ 7। উইন্ডোজ 7 আমি এখনো ইউজ করি, আপনারা সবাই মোটামুটি 10-এ চলে গেছেন, আমি তারপরে উইন্ডোজ 7টা আমার খুব পছন্দের একটা অপারেটিং সিস্টেম, এখনো ইউজ করতেছি। উইন্ডোজ 7 ম্যাক্সিমাম আপনার 4 গিগা নিয়ে কাজ করতে পারে, যদি আপনি এক্সট্রা কিছু তার এইটা ভালো হয়, প্রসেসর যদি আপনি আপগ্রেড করেন, সেখানে 8 গিগা নিয়ে কাজ করতে পারে। তো আপনার আসলে উইন্ডোজ 7-এ যদি আপনি 16 গিগা আপনি মেমোরি লাগান, কোনো লাভ নেই। তো এই কারণে এই যে অপারেটিং সিস্টেমগুলো, তো আপনার এই উইন্ডোজ 7 পর্যন্ত সম্ভবত আমি যতদূর জানি যে 32 বিট কম্পিউটার সাপোর্ট করে, 64 বিটের সাপোর্টে আপনার এক্সপি আপনি ইনস্টল করতে পারবেন না। তো 64 বিটে আপনার করবে না। তো উইন্ডোজ 7ই শেষ যে করা যায়। তো সেখানে আমরা 4 গিগাবাইট পর্যন্ত ইউজ করছি। তো চিন্তা করেন যে সেই 80-র দশক থেকে এই পর্যন্ত 2000 ধরেন আপনার, আমি যদি একদম এক্সাক্ট হিসাবটা ওভাবে না দিতে পারি, তারপর একটা অ্যাপ্রক্সিমেট হিসাব যে 2000 ধরেন 14-15 সাল পর্যন্ত আমরা কিন্তু উইন্ডোজ 7 পর্যন্ত ইউজ করছি 32 বিটের কম্পিউটার। সো হুইচ ইজ হিউজ, এত বছর ধরে টিকছে এই কারণেই, কারণ হলো গিয়ে তার যে মেমোরি সাইজ, সেই মেমোরি যথেষ্ট। এবং আরেকটা মজার জিনিস যেটা আসলে এখানে বলা নাই, এটা হয়তো বা শেষের দিকে কি আছে, না এখানে বলা নাই, যে এই 808386 যে 32 বিট, সে 64 টেরাবাইট আপনার ভার্চুয়াল মেমোরি নিয়ে কাজ করতে পারে। তো ভার্চুয়াল মেমোরিটা আমরা ফিজিক্যাল ড্রাইভে ইউজ করি, যেটা আপনাদের হার্ড ডিস্ক, দেখবেন সি ড্রাইভে একটা ভার্চুয়াল ড্রাইভ থাকে। এটা আস্তে আস্তে আমরা একটু ডিটেল ডিসকাস করব, মাথার মধ্যে রাখেন, কোনো জিনিসটা না বুঝলে আমাকে বলবেন। ভার্চুয়াল ড্রাইভ মানে ধরেন হার্ড ডিস্কে আমাদের একটা ড্রাইভ থাকে যেখানে আসলে অপারেটিং সিস্টেম কাজ করে, 64 টেরাবাইট পর্যন্ত সে সাপোর্ট করে। চিন্তা করতে পারেন যে 64 টেরাবাইট কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, পৃথিবী এখন পর্যন্ত 64 টেরাবাইট ডাটা দেখে, মানে মেমোরি দেখেনি। তার মানে স্টিল এখনো যদি আমি 32 বিট কম্পিউটার নিয়ে কাজ করি, কোনো সমস্যা নাই। সো দিস ইজ দ্য হিউজ অ্যাকচুয়ালি রেভলিউশন। এবং এই সব রেভলিউশন সম্ভব হয়েছে আমাদের ওই VLSI যে টেকনোলজি আমরা বলছিলাম, ভেরি লার্জ স্কেল অফ ইন্টিগ্রেটেড সার্কিট, এইটার কারণে। তো এরপরে আসলে 80486, এটা 8 কিলোবাইট একটা ক্যাশ মেমোরি, আপনারা অনেকের নাম শুনছেন ক্যাশ মেমোরি, আমরা কথা বলবো। ক্যাশ মেমোরিটা ফার্স্ট আসলে 80386 করছে, ইন্ট্রোডিউস করছে। তো যেখানে আসলে 8086 এটা ছিল না, 8086 একটা জাস্ট প্রিফেজ কিউ ছিল, বাট ক্যাশ মেমোরিটা আমরা আস্তে আস্তে ডিসকাস করব। তো এটাও মাথায় রাখেন, যদি না বুঝেন আমাকে জানাবেন। এরপরে আসলে বাজারে পেন্টিয়াম নামটা আসলো ফার্স্ট। সো পেন্টিয়াম আসলো, যেটা আসলে 64 বিট ডাটা নিয়ে কাজ করতে পারতো, বাট আমরা 64 বিট ডাটা ইউজ করিনি, আমরা আসলে 32 বিট ডাটা বাসে ইউজ করছি। তো এইটাই আসলে সব কিছু একটা করে দিল, যে অপারেটিং সিস্টেমটা একটা আলাদা একটা ফ্লেভার আনলো, যে অপারেটিং সিস্টেম চালাইতে হবে। হ্যাঁ, তো এই পেন্টিয়াম প্রো শুরু করলো অপারেটিং সিস্টেম, যেটা এনটি নাম ছিল, উইন্ডোজ এনটি। এরপরে আসলে পেন্টিয়াম প্রোর পরে পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4, আমরা শুনছিলাম পেন্টিয়াম 5 আসবে, তারপর শুনলাম যে না, চেঞ্জ হবে, ইটিএম হবে। পরে দেখলাম তাও হলো না, নাম হয়ে গেল আপনার ডুয়াল কোর, তারপরে কোর টু ডুও, তারপরে কোর টু কোয়াড। হ্যাঁ, এরপরে আপনারা বাজারে পেলেন কোরাই 3, কোরাই 5, কোরাই 7, এরকম চলতেছে। তো এইগুলো সব আসলে পেন্টিয়াম, এবং অল আর ইন্টেলের মাইক্রোপ্রসেসর। তো আশা করি বুঝছেন, যেখানে এটা বলার উদ্দেশ্য মেইন 3টা জিনিস। একটা হলো কি একটা কম্পিউটার কত বিট, হ্যাঁ কত বিটের কাজ করে, তার মেমোরি সাইজ কত, এবং কত বিটের সে অ্যাড্রেস বাস ইউজ করে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ফিজিক্যাল তার কিছু ক্লারিফিকেশন বা ক্লাসিফিকেশন, যে আরেকটার সাথে তার ডিফারেন্সটা কোথায়।
হ্যাঁ, যেমন এরা ক্যাশ মেমোরি ই করছে, যেটা 8086 এর ছিল না। আবার 8085 এ আপনার প্রিফেস কিউ ছিল না, যেটা আপনার 8086 এ আছে। এরকম এই তিনটা জিনিস এখান থেকে মাথায় রাখতে হবে। এরপরে খুব সিম্পল যে টাইপ অফ কম্পিউটার, এটা আসলে আমরা ডিসকাস করে ফেলছি। তারপরে এটা এখানে বলা আছে সবচেয়ে আমাদের এই কম্পিউটার মানে শক্তিশালী কম্পিউটারের মধ্যে দুটো কম্পিউটার আছে, মেইন ফ্রেম এবং সুপার কম্পিউটার। তো সুপার কম্পিউটার ইজ দ্য ফাস্টেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল কম্পিউটার, এবং এটা হলো গিয়া মেইন ফ্রেম অলমোস্ট সেম। তো তারপরে আসলে মিনি কম্পিউটারের পরে আছে মাইক্রো কম্পিউটার, যেটা আসলে আমরা ইউজ করতেছি, এবং এটা একটা সিঙ্গেল মাইক্রোপ্রসেসর চিপ, এবং এই আসলে মাইক্রোপ্রসেসর ইউজ করে, যেটা আমি বলছিলাম যে দ্যাটস ওয়াই আমাদের কোর্সটার নাম মাইক্রোপ্রসেসর, কারণ এই ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ এগুলো দিয়ে আমরা যে মাইক্রোপ্রসেসরগুলো ইউজ করি, এই কারণেই আমাদের এই মাইক্রো কম্পিউটারে যে প্রসেসর ইউজ করে তার কারণে এটার নাম মাইক্রোপ্রসেসর। তো আশা করি এটা ক্লিয়ার। তো এই আমাদের মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। এরপরে যেটা আমরা দেখব সেটা হলো মাইক্রোপ্রসেসরের ডাটা টাইপ। তো আজকে আমাদের লেকচারের এতটুকুই লাস্ট, তারপরে আমি সেকেন্ড আরেকটা লেকচার বানাবো। তো ডাটা টাইপ, আসলে মাইক্রোপ্রসেসরের ডাটা টাইপটা মানে হলো যে আপনারা তো অনেক ধরনের ডাটাই বোঝেন, কিন্তু মাইক্রোপ্রসেসর কি কি ডাটা বোঝে সেই ডাটাগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। তো মাইক্রোপ্রসেসর বেসিক্যালি 4টা ডাটা নিয়ে কাজ করতে পারে। তার মধ্যে একটা হলো বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বার দুটো হয়, একটা সাইন্ড, একটা আনসাইন্ড। এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, যে আমরা বলি বাইনারি নাম্বার মানে কি 0110 এরকম। তো সেইগুলো আবার বাইনারি আবার কি, তো বাইনারি ব্যাপারটা হলো যে আপনার 10 যদি মাইনাস হয় নাম্বারটা, তাইলে কি হবে? তো ওই মাইনাস সাইনগুলোকে সাইন বাইনারি বলে। সো এরপরে আছে বাইনারি কোডেড ডেসিমাল নাম্বারস, এরপরে আস্কি কোড, এরপরে ফ্লোটিং নাম্বারস। তো এই 4 ধরনের নাম্বারগুলো আমাদের আসলে মাইক্রোপ্রসেসর সাপোর্ট করে। তো এখন আনসাইন কোনগুলো, যেমন 1100, সরি 1101, এটা দেখে বোঝার উপায় নাই যে এটা সাইন না আনসাইন। তো বেসিক্যালি যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা ধরে নেব আনসাইন, বা সাইনও যদি হয় এটা পজিটিভ। এখন যদি নাম্বারটা এরকম হয় মাইনাস, তাহলে তো অবশ্যই বুঝতে হবে এটা সাইন্ড, এটা আনসাইন না। তো এখন এই জিনিসটা তো মাইক্রোপ্রসেসর চিনে না। যেমন আপনারা জানেন যে আপনাদেরকে আমি কয়দিন আগে যে লেকচারটা ফার্স্ট লেকচারে পড়াইছি, কন্ডিশনাল কোড রেজিস্টার। তো কন্ডিশনাল কোড রেজিস্টারের কাজ কি, যে আমাদের যদি কোনো উল্টাপাল্টা বা অ্যাম্বিগুয়াস টাইপের যদি আনইউজুয়াল কোনো ধরনের আমাদের অপারেশন আসে, তখন মাইক্রোপ্রসেসর আপনার দেয়। তার ভিতরে আছে হলো ওভারফ্লো হয়, ক্যারি হয়, নেগেটিভ হয়, জিরো হয়। তো এটা তো নেগেটিভ, তো মাইক্রোপ্রসেসর চেনে না। তো কোনো নাম্বার যদি নেগেটিভ নিয়ে কাজ করতে হয়, মাইক্রোপ্রসেসর সেটাকে তার মতো করে বানায় নেয়। তো কি করে নেয়? সে যেটা করে, যে কোনো নেগেটিভ নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। এমনি তো কিছু না থাকলে এটা পজিটিভ ধরেই নিলাম, আর যদি আনসাইন্ড হয় তো কোনো কথাই নেই। আর যদি সাইন্ড নেগেটিভ হয়, সে যেটা করে সেটাকে টুস কমপ্লিমেন্ট করে। তো টুস কমপ্লিমেন্ট মনে আছে কিনা আমি জানি না। যদি এটা 1101 মাইনাস 1101 নাম্বার হয়, তাহলে টুস কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে শুরুতে ওয়ান্স কমপ্লিমেন্ট করবে, তারপর টুস কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, এই নাম্বারটাকে সে রিভার্স করবে। রিভার্স মানে কমপ্লিমেন্ট করবে। 1 থাকলে 0, 0 থাকলে 1, তার মানে আসলে নাম্বারটা এখন হয়ে যাবে 0 0 1 0। এটা আমি বলতেছি ওয়ান্স কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এখন তারপরে টুস কমপ্লিমেন্ট করবে। টুস কমপ্লিমেন্ট খুব সোজা। তো এটা প্রথমে একটা নাম্বার থাকলেও সেটাকে আমি উল্টাই দিব, 1 থাকলে 0, 0 থাকলে 1, তার সাথে একটা বাইনারি যোগ করে দিব। তার মানে এখন আমার এই যে -1101 নাম্বার, তার বদলে এখন আমি ইউজ করব 0011, এটাকে যোগ করলাম। এইটাই হলো টুস কমপ্লিমেন্ট। আশা করি এটা বুঝতে পারছেন। তো এইভাবে সে সাইন্ড নাম্বারগুলো নেগেটিভ যদি থাকে, তো এইভাবে সে এটাকে কনভার্ট করে নেয়। এরপরে বাইনারি কোডেড ডেসিমাল নাম্বার আছে। বাইনারি কোডেড ডেসিমাল নাম্বার তো বোঝানোর কিছু নাই, যে আমাদের একটা ডেসিমাল নাম্বার আছে, এটাকে আমি বিসিডি করে নিব। যেমন 2 যদি বলি, 2 আমি কি দিয়ে বোঝাই? 2 মানে 10 মানে 2, হ্যাঁ, 00 মানে 0, 01 মানে হলো আপনার 1, 10 মানে 2,
11 মানে হলো 3, তাই না? এরকম করে আমরা করি নাম্বারগুলো, এবং এগুলোকে বলি কি কোডেড ডেসিমাল। কোডেড ডেসিমালটাও আবার একটা ইন্টারেস্টিং, যদি আমি আরেকবার একটু দেখাই যে কোডেড ডেসিমাল মানে কি, যে এই যে 10, এটা আসলে বাইনারি না ডেসিমাল আমি বুঝবো কিভাবে? তো এটা যদি এরকম থাকে তাইলে আমি বুঝবো যে এটা ডেসিমাল নাম্বার, আর যদি এটা 2 থাকে তাহলে আমি বুঝবো এটা বাইনারি, যদি 16 থাকে তাহলে আমি বুঝবো হেক্সাডেসিমাল। তো এগুলোকে বলে বাইনারি কোডেড ডেসিমাল নাম্বার। তো আমার যদি 10 এরকম ডেসিমাল থাকে সেটাকে আমি বাইনারি করে নেব। ঠিক আছে? তো 10 এর বাইনারি করলে কত হয় এটা আপনারা মনে আছে কিনা জানি না। এটা খুব সহজভাবে ক্যালকুলেট করা যায়। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এরকম করে এটা নাম্বারটা দেখে। তো 2 টু দি পাওয়ার 1 মানে কি 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে আমি যদি এই, আর আমার যেতে হবে না আসলে 10, তো 10 মানে আমার কোথায়, এই যে 8 আর 2 যোগ করলে আমার 10 হয়। তার মানে যেগুলো যোগ করলে আসলে নাম্বারটা হয় সেইটাকে 1, বাদ বাকিগুলোকে 0 করতে হয়। তার মানে 1 0 1 0, এবং এটাকে যদি কোডেড করি এই হলো বাইনারি কোডেড ডেসিমাল। এইটা সে চেনে। এরপরে আমাদের আছে আস্কি কোড। আস্কি কোড আপনারা সবাই জানেন যে আমরা এটা সি প্রোগ্রামিং আমি পড়াইছিলাম, যারা সি প্রোগ্রামিং করছেন আমার কাছে মনে থাকার কথা। আমি যে কিবোর্ডে একটা কি যদি প্রেস করি, সেই কিবোর্ডে প্রেস করলে এ বি সি ডি দিচ্ছি, তো এটার এগেইনস্ট একটা ভোল্টেজ জেনারেট হয়, এবং সেই ভোল্টেজটা একটা আস্কি কোডে রূপান্তরিত হয়। যেমন আমি ছোট হাতের এ যদি বলি, ছোট হাতের এ মানে 65, এই 65 এর এগেইনস্টে 65টাকে বাইনারি করে সে পাঠায় দেয়, এইটাই সে বুঝে এ। বি মানে 66, এরকম করে আমাদের ভাইস ভার্সা এভাবে দেখে। তো আস্কি কোড সে চেনে। এরপরে আছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলো কিরকম, এরকম, বা ই টু দি পাওয়ার, বা এরকম, যে তার দুটো পার্ট থাকে। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলোকেও সে চেনে। ওকে, সো এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে কিন্তু সে কনভার্ট করে নেয়, কারণ এই নাম্বারগুলো যেমন আপনার দেখালাম যে আপনার সাইনটাকে টুস কমপ্লিমেন্ট করে নেয় এরকম, এবং আস্কি কোডগুলোকেও যেরকম আপনার কোডের অনুযায়ী ওগুলোকে বাইনারি করে নেয়, তারপরে বিসিডি গুলোকেও যেমন বাইনারি কোডেড ডেসিমাল করে নিচ্ছে, তো সেরকম এইগুলোকেও সে বাইনারি করে নেবে। তার মানে কম্পিউটার আসলে যা কাজ করে সব আসলে বাইনারি করেই করে। সে বাইনারি ছাড়া কোনো ডাটা নিয়ে কাজ করে না। যে কোনো ডাটা থাকলে এই 4 ধরনের ডাটাকে সে বাইনারি করে নেয়। বাইনারি যেটা, বাইনারি তো আছেই। আর সে অ্যাড্রেস কাজ করে সে হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর হেক্সাডেসিমাল নাম্বার নিয়েও কাজ করতে পারে। সে কিন্তু ডাইরেক্ট আপনি যদি ডেসিমাল ভ্যালু দেন, ডেসিমাল ভ্যালু নিয়ে সে কাজ করতে পারে না। তো সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এখানে একটা দেখানো হয়েছে যে একটা কম্পিউটারে যদি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকে, সে কিভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে আপনার ক্যালকুলেট করে। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে সে বাইনারিতে প্রথমে কনভার্ট করে নেয়। তো প্রথমে হলো কি, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে 3টা কম্পোনেন্ট থাকে। তার মানে একটা হলো সাইন, যেমন এটার সাইন হলো নেগেটিভ। হ্যাঁ, এক্সপোনেন্ট পার্ট, এক্সপোনেনশিয়াল পার্ট কোনটা, এইটা হলো এক্সপোনেনশিয়াল পার্ট মানে 2। আর ম্যান্টিসা আমাদের যেটা মেইন, এটাকে বলে ম্যান্টিসা। তো এইটা হলো গিয়া মেইন। তো এখন যেটা আমাদের করতে হবে, যে বাইনারি যে কোনো নাম্বারে যদি আমার কনভার্ট করে ফ্লোটিং পয়েন্ট, সেটা একটা 32 বিটের নাম্বার হবে। ঠিক আছে, 32 বিটের নাম্বার হবে। তো এখানে নিয়মগুলো বলা আছে, তো নিয়মগুলো আপনারা পড়বেন। আমি একটা এক্সাম্পল দেখাই। এইটা একটা এক্সাম্পল, এটা বলে আজকে আমাদের এই লেকচারটা শেষ। এক্সাম্পলটা কি, যে কনভার্ট করো একটা ডেসিমাল নাম্বার, একটা ডেসিমাল নাম্বার সাপোজ আছে, এটা আসলে ফ্লোটিং পয়েন্ট নাই। ফ্লোটিং পয়েন্ট থাকলে তো খুবই ভালো, বাট ফ্লোটিং পয়েন্ট নাই। ডেসিমাল নাম্বারকে স্ট্যান্ডার্ড ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করো। তাহলে প্রথমে আমি কি করব, আমি ডেসিমালটাকে বাইনারি করে নিব। তো 10 এর ডেসিমাল হলো আপনার এই, আর বাইনারি করলে হয় 1010। এখন এটাকে আমি কি করব, ফ্লোটিং পয়েন্টে যেহেতু করতে বলছে, তার মানে ফ্লোটিং পয়েন্টের মতো করে 3টা পার্ট আমি করে নিব। যেমন এখানে আপনারা বলছি যে 3টা পার্ট, তার সাইন, এক্সপোনেনশিয়াল পার্ট থাকবে, আর ম্যান্টিসা থাকবে। তো এটা তো ম্যান্টিসা নাই, তো আমি কিভাবে করলাম, 1 পয়েন্ট এইটাকে বানাই ফেললাম 1.010, একটা পয়েন্ট দিলাম। তাহলে দশমিক যদি এখানে দেই, তাহলে 3 ঘরের সাথে দশমিক দিছি, তার মানে 2 টু দি পাওয়ার 3। এটা কিন্তু 10 টু দি পাওয়ার 3 হবে না, কেন, কারণ এটা বাইনারি নাম্বার।
যেহেতু এটার পাওয়ার 2 এই কারণে আপনার 2 টু দি পাওয়ার 3, আর যদি এটা হইতো ডেসিমাল হতো তাহলে আমরা এক ঘরের পরে ইনটু 3 দিতাম। তো এই যে ফরম্যাটটা করে নিলাম, এইটা কিন্তু প্রত্যেকটা যত বিটের, যদি 7 বিটেরও নাম্বার হতো এক ঘর পরের দশমিকটা দিতে হতো। ইউ হ্যাভ টু প্লেস দ্যাট ডট সাইন আফটার, রাইট আফটার দ্য ফার্স্ট ডিজিট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এইটাতে কনফিউশনের কিছু নাই। সো ইউ হ্যাভ টু কনভার্ট দিস রাইট আফটার দ্য ফার্স্ট বিট। তো তাতে আমাদের এখন আমাদের ম্যান্টিস হলো 1, আমাদের এটার ফ্র্যাকশন পার্ট হলো 010, আর এক্সপোনেন্ট পার্ট হলো 3, আর আমাদের সাইন তো পজিটিভ। তো এই যে আমাদের নাম্বারটা 32 বিটের হয়, দিস নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ ল্যাগ। মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হবে সাইন বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হবে সাইন বিট। এরপরে এরপরের যে 8টা বিট হবে সেই 8টা বিট হবে এক্সপোনেনশিয়াল বিট। এরপরের যে, তাহলে আমাদের যেহেতু 32 বিট, তাহলে 8 আর 9 থাকে আমার 23 বিট, এই 23 বিট হবে ফ্র্যাকশন। খুব সহজ, এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই যে ভাগ করলাম, সাইন বিট হবে প্রথমটা, পরের 8 বিট হবে এক্সপোনেনশিয়াল পার্ট, পরের 23 বিট হবে ফ্র্যাকশন পার্ট। তো এখন সাইন বিট যেহেতু আমাদের নাম্বারটা পজিটিভ, সেহেতু সাইন বিট হবে 0। এটা যদি -10 হতো, তাইলে এটা মাইনাস যদি 1010 করতাম, তাহলে এই সাইন বিটের বদলে এটাকে 2's কমপ্লিমেন্ট না করে এই সাইন বিটের এইটাকে 1 দিয়ে দিতাম, তাহলে বুঝতাম যে এটা একটা আমাদের নেগেটিভ নাম্বার। এরপরে এক্সপোনেনশিয়াল ভ্যালু কত? 3। তো এই এক্সপোনেনশিয়াল 3 ভ্যালুটাকে আমি বায়াস করতে হয়। এটা আসলে নিয়ম, আমাকে যদি কোশ্চেন করেন কেন সেটা আমি জানি না, এটা নিয়ম তারা করছে যে এক্সপোনেনশিয়াল ভ্যালুটাকে বায়াস করব কিভাবে, 7f একটা হেক্সাডেসিমাল নাম্বারের সাথে 3টাকে যোগ করব। তা আপনারা জানেন যে আমাদের নর্মাল যে নাম্বারগুলো, নর্মাল নাম্বারিং সিস্টেমে আমাদের কি হয়, যে নর্মাল নাম্বারিং সিস্টেমে আমাদের 0 থেকে 1 2 3 9 এর পর আর কোনো নাম্বার নাই, আবার সে 0-তে রিটার্ন করে। তো 0-তে যেহেতু একবার রিটার্ন করে, তার মানে সে পুরো একটা সাইকেল ঘুরলো। তো তখন আমরা এই নাম্বারটার নাম দেই 10, 10 না কিন্তু 10। তার মানে সে এই যে একটা সাইকেল ঘুরে আবার 0-তে রিটার্ন করছে, আর একটা ক্যারি হয়েছে। আবার সেখান থেকে ঘুরে যখন শেষ করে, আবার তখন সে আরেকটা ক্যারি দিয়ে দিই, সেটাকে আমরা নাম দিছি 20। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 10, 20, 19, 18 এরকম নাম দিছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। বাট অঙ্ক কিন্তু ডিজিট কিন্তু 10টাই, 0 থেকে 9। তো 0 to 8, 9, তারপর 0-তে ঘুরে, একবার ঘুরলে এক হয়। যেমন আপনারা দৌড়, একটা স্টেডিয়াম আছে, এই যে দৌড়াচ্ছেন আপনি, একবার ঘুরলে ল্যাপ 1, আরেকবার ঘোরা শেষে ল্যাপ 2, এই যে সেইভাবে ক্যারিগুলো অ্যাড হয়। ঠিক আছে, কিন্তু এই হেক্সাডেসিমালে কিন্তু আমাদের নাম্বারগুলো এরকম না। হেক্সাডেসিমালে নাম্বার 0 1 2 3 4 5 6 7 8 9 হলো, এরপরে 10 নাই, তার আছে কি a, তারপরে b, এরকম করে f পর্যন্ত আছে। তার মানে এটা 16 ডিজিট পর্যন্ত 16টা নাম্বার সে ক্যারি করে, আর এখানে 10টা। হেক্সাডেসিমালে 16টা নাম্বার, তো 16 নাম্বারটা হলো f। f এর পরে এই একদম সেম, f এর এখানে যেমন 9 এর পরে 1 যোগ করলে 10 হয়, f এর পরে যদি 1 যোগ করেন, তার মানে আমার হেক্সাডেসিমাল f, তার সাথে যদি 1 যোগ করেন, তাইলে হবে হলো 10। কারণ কি, এই যে f পর্যন্ত সে ঘুরে আবার 0-তে গেছে আর একটা ক্যারি দিছে। এখন যদি আমি বলি 2f, তার সাথে আমি 3 যোগ করব, তাহলে কত হবে? সো f এর পরে 1 যোগ করলে 0, 2 যোগ করলে 1, 3 যোগ করলে 2, তার মানে হবে 2, আর 1 যেহেতু ক্যারি আছে, তার মানে 3 2 হেক্সাডেসিমাল। সেম ওয়েতে এখানে 7f এর সাথে যোগ করতে হবে। তাহলে এখানে 7f 2f এর সাথে 3 যোগ করলে যেমন 32 হয়, তাহলে 7f এর সাথে 3 যোগ করলে 82 হবে। তো এই 82 হেক্সাডেসিমাল আমাদের নাম্বার, এবং এটাকে আমি বাইনারি করে নিলাম। এটা যদি আপনারা বাইনারি কেমনে করতে হয় না বুঝেন, আমার সাথে আলাপ করবেন, আমি বুঝাই দিব, অথবা আপনারা নিজেরা যদি শিখতে পারেন তো হলোই। এই যে ভ্যালুটা পেলাম, এইটাই হলো গিয়ে আমার এক্সপোনেনশিয়াল পার্ট। তো আমি এই ভ্যালুটা বসাই দিছি এখানে, সাইন বিট, আর এইটা, এই ভ্যালুটা এখানে চলে আসছে। বাকি থাকলো কত? বাকি থাকলো 23 বিট। তো এই 23 বিটটা খুবই সোজা। ফ্র্যাকশন আমার কত? আমার ফ্র্যাকশন হলো এই যে দশমিকের পরে, সো ফ্র্যাকশন পার্ট ইজ 0 1 0। তো ফ্র্যাকশন হলো আমার 0 1 0 বসাই দিলাম, এরপরে বাদ বাকি 20টা বিট 0 বসাই দিলাম। সো
সো আপনার যদি ফ্র্যাকশন পার্ট 5টা বিট থাকতো তাহলে 5টা বিট বসাইতাম, বাদ বাকি 18টা বিট 0 বসাই দিতাম। সো দিস ইজ হাউ আমাদের এই যে 10 অথবা এইটা যদি আমার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়, কম্পিউটার আসলে এটাকে চেনে না বা এটাকেও চেনে না, স্ট্যান্ডার্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে সেইভাবে 32 বিটে কনভার্ট করে নেয়।